হ্যাঁ, তানিয়া ফিসফিস করে বলল। কথাটা যেন তার মুখ থেকে বেরোতেই চাইছিল না, কিন্তু এই কথায় কথায় পুরো ঘর থমকে গেল। আমি রাশেদের দিকে তাকালাম। ওই মানুষটার চোখে আজ প্রথমবার ভয় দেখলাম। আগে কোনোদিন এমনটা দেখিনি। লজ্জা বা রাগ নয়, একেবারে খাঁটি ভয়। আমি খামটা এগিয়ে দিয়ে বললাম, 3 মাস আগের কথা। অফিস থেকে অডিট টিম এসেছিল, সব গরমিল ধরার জন্য। তানিয়া আমার দিকে এমনভাবে তাকালো যে সে কিছুই বুঝতে পারছে না। শাশুড়ি এক মনে দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে আছে, পাথরের মতো দাঁড়িয়ে। আমি জানি। রাশেদ শুকনো গলায় বলল। না, আমি ঠান্ডা গলায় বললাম, তুমি জানতে অডিট টিম এসেছে, কিন্তু তুমি জানো না যে সেই অডিট টিমের একজন আমি ছিলাম। পুরো ঘর নিঝুম। আমি খামটা ছিললাম। ভেতরে সব হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, ফালতু সব খরচের রসিদ, আর রাশেদের নিজের হাতে করার সব জালিয়াতির দলিল। তানিয়া খামটার দিকে তাকিয়ে ভয়ে কুঁকড়ে গেল। এসব কি? আমি সরাসরি ওর চোখে তাকিয়ে বললাম, রাশেদ আমাকে তালাক না দিয়ে তাড়াহুড়া করে কক্সবাজার গিয়ে তোমাকে বিয়ে করেছিল। কেন জানো? কারণ সে জানতো অডিট টিম ওর ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। রাশেদ গর্জে উঠল। চুপ করো সামিয়া। আমি ওর দিকে ফিরেও তাকালাম না। তানিয়াকে বললাম, প্রায় 1 বছর ধরে অফিসের টাকা চুরি করছে ও। রাশেদের মুখটা যেন চুনকাম হয়ে গেল। তানিয়া কাগজগুলো চোখ চোখ বলিয়েই থরথর করে কাঁপতে লাগলো। 8 লাখ টাকা। এটা তো একটা লেনদেন তানিয়া, এরকম আরও অনেক আছে। আমি উত্তর দিলাম। তানিয়া পাতাগুলো উল্টে পাল্টে দেখছিল, আর রাশেদ সামনে এগিয়ে এসে ওটা কেড়ে নিতে চাইল, কিন্তু তানিয়া ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিল। না, সে রাগী গলায় বলল, রাশেদ তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি ওর কথায় বাধা দিয়ে বললাম, তানিয়া, ওর সব জানার অধিকার আছে। বেচারি তো 8 মাস ধরে কেবল মিথ্যে অভিনয় দেখছে। রিনা হঠাৎ বলে উঠল, ভাইয়া এসব সত্যি? আমি রিনার হাতে কাগজগুলো কপি ধরিয়ে দিলাম। সে কয়েকটা দেখে ভিমরি খাওয়ার জোগাড়। শাশুড়ি ঝপ করে কাগজগুলো কেড়ে নিয়ে ছিলে ফেলার উপক্রম করতে আমি বললাম, ছিলে তো কোনো লাভ হবে না। অরিজিনাল ফাইল কাল অফিসে জমা পড়েছে। তানিয়া দেয়ালের দিকে হেলান দিয়ে ঠেসে বসে পড়ল। আর্থিক জালিয়াতি। রাশেদ, তুমি বলেছিলে তুমি চাকরি ছেড়ে ব্যবসা করছো। কক্সবাজারের ট্রিপটা তোমাদের নতুন অফিসের কাজের জন্য ছিল। রাশেদ তখন কোন ঠাসা। কোনো কথা না পেয়ে উল্টো আমার দিকে আঙুল তুলে বলল, সামিয়া তুই প্রতিশোধ নিচ্ছিস আমার উপর? আমি হেসে বললাম। আমার নিজের কানেই হাসিটা কেমন অদ্ভুত শোনালো। বললাম, রাশেদ, যেটা সত্য সেটাকে প্রতিশোধ বলে না, সেটাকে বলে বিচার। বসার ঘরে আবার পিন পতন নীরবতা। তানিয়া নীরবে তার বিয়ের আংটিটা খুলে টেবিলের উপর রেখে দিল। কোনো নাটক করলো না, কান্নাও করলো না। শুধু যেন ও বুঝতে পারলো এতদিনের মানুষটা ওর কাছে পুরোপুরি অচেনা। সেই ম্যানেজমেন্টের বইগুলো তার উপর আংটিটা রেখে সে উঠে দাঁড়ালো। শাশুড়ি ফোঁস করে উঠলেন, এভাবে সংসার ভেঙে চলে যাবি? তানিয়া শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, সংসার তো এখানে ছিলই না মা। রিনা মুখ টিপে হাসলো, যেন এটাই দেখার বাকি ছিল। রিনা তার ভাইয়ের দিকে তাকিয়ে একরাশ ঘৃণা নিয়ে বলল, তোমার পাপের দায় আমি নেব না ভাইয়া। রাশেদ পুরো ভেঙে পড়ল। তার সব ঢাল একে একে খসে পড়ছে। ফোনটা তখন বারবার বাজছে। অফিস থেকে, উকিলদের কাছ থেকে, হয়তো পুলিশের কাছ থেকে। স্বামী আর রাশেদ ফিসফিসিয়ে ডাকলো, প্লিজ একটা কিছু করো। যাকে 6 বছর ধরে নিজের রক্ত পানি করা টাকাটা দিয়ে সাহায্য করেছি, যাকে নিজের ছায়া করে রেখেছিলাম, ওর দিকে তাকিয়ে আমার মনে আজ এক ফোঁটাও মায়া হলো না। আমি বুঝলাম ভালোবাসাটা ঘৃণার চেয়েও কঠিন যে অবস্থায় পড়েছে। শেষটা ঘৃণা নয়, চরম উদাসীনতা। আমি গেটটা খুলে দিলাম, বেরিয়ে যাও এখান থেকে। তোমাদের নাটক আসর ভাঙার সময় হয়েছে। সে কারো দিকে তাকাতে পারল না। একে একে সবাই বেরিয়ে গেল। ড্রাইভওয়ে এখন ফাঁকা। রাত 8:17। ফোনটা ড্রাইভেট করল। অডিট অফিসার মেসেজ পাঠিয়েছেন, সামিয়া, ওর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। ঘরটা আজ খুব শান্ত। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা দীর্ঘ শ্বাস ফেললাম। ভাবলাম, আমার স্বামী হারালাম ঠিকই, কিন্তু আসলে আমার তো কোনো স্বামীই ছিল না। আমার মনে আজ কোনো দ্বিধা নেই। আমার সামনে
কোনো বার্নিং নেই। আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, নিজেকে দেখছি। ভিতরটা বারবার চিৎকার করতে ইচ্ছা করছে। 6টা বছর যাকে আমি আমার সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছি, গোটা বিজনেস দাঁড়া করিয়েছি, যাকে আমি প্রত্যেকটা সময়ে টাকা পয়সা দিয়ে হেল্প করেছি, সে আমাকে আজকে ঠকিয়ে গেল। কিছু মনে হচ্ছে না, কাঁদতেও ইচ্ছে করছে না। আমার মধ্যে সৌন্দর্যের কোনো কমতি ছিল না। মাথা ভর্তি কেশ, আমার চেহারার অন্যরকম লাবণ্যতা, আমার স্বপ্ন, আমার হাসি, কোনো কিছুই তাকে আর ধরে রাখতে পারেনি। আমার অর্থও তাকে ধরে রাখতে পারেনি। আয়নায় নিজের দিকে তাকালাম। আয়নার দিকে তাকিয়ে আছি এক মনোভাবে। নিজেকে খুব হালকা লাগছে। জীবনে ঠেকেছি, শিখেছি, যাকে আপন ভেবেছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এতটুকু কষ্ট পাইনি। আমার বাড়ি সে ভুলে গিয়েছিল যে সে আমার বাড়িতেই থাকে। যে বাড়িতে সে নিজের দাবি করছে সে বাড়িটা আমার। আমি বিয়ের আগেই বাবার মৃত্যুর পরে বাড়িটা কিনেছিলাম। বাড়িটা একান্তই আমার নামে। সে কিনা বলে তার বাড়ি। আমি বলেছি তাকে, দলিলে যদি নাম দেখাতে পারো তাহলে থেকে যেও। সে নিশ্চুপ দাঁড়িয়েছিল। একটা মানুষকে আশ্রয় দেওয়া, একটা মানুষকে আমার জীবনের সঙ্গী করা, একটা মানুষকে আমার বিজনেস পার্টনার, আমার বিজনেসের সমস্ত দায়িত্ব দেওয়ার পরেও সে আমাকে ধোঁকা দিয়েছে। সে অন্য নারীর দিকে 6 মাস থেকে আলাদা থেকেছে, অন্য নারীর দিকে তার নজর দিয়েছে। সেই মানুষটা আজকে আমার জীবন থেকে চলে গিয়েছে। আমি পরিপূর্ণ হালকা হয়েছি। কিছু মানুষ আছে যারা জীবনটাকে বিষণ্ণতায় ভরিয়ে তুলতে চায়, ছোট করতে চায়, তাদেরকে জীবন থেকে দূর করে ফেলাই উত্তম। আজ আমি একান্তই খুশি। আমি একা, আমার কাঁদতেও ইচ্ছে করছে না। আমি ভালো আছি। আমার জীবনে আমি ভালো আছি, এমন একটা পৈশাচিক মানুষকে জীবন থেকে বাদ দিয়ে।